আহ, সবাইকে স্টালিন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে জয়েন করার জন্য। আমাদের রেগুলার স্টুডেন্টের বাইরেও আই মিন স্টালিন ইঞ্জিনিয়ারিং যারা পেইড স্টুডেন্ট আছেন ইন্টেনসিভ কেয়ার, সেসব স্টুডেন্ট বাদেও কিছু মানুষ বাইরে থেকে জয়েন করেছে, কারণ আজকের ক্লাসটা ফ্রি রেখেছে একেবারে। কারণ অনেকেই দেখা যায় যে ভার্বালে তো সবার কমন সমস্যা, কিন্তু প্রচুর প্রবলেম সলভ, তারপরে বিভিন্ন জায়গা থেকে ম্যাটেরিয়াল সলভ করার পরেও তারা ভালো করতে পারে না সামহাউ। এটার কারণ কি? এটার কারণ অনুসন্ধান আমি নিজে করার চেষ্টা করেছি। তো আমি নিজে অনুসন্ধান করে যেটা দেখেছি যে এটার কারণ অনুসন্ধান করে আমি দেখেছি যে আমাদের আসলে গ্রামারের সেন্স খুবই খারাপ। এবং শুধু গ্রামারের সেন্স বলতে আমরা যে মানধাতা আমলের গ্রামার গুলা বুঝি, যে টেন্স গ্রামার মানে টেন্স বুঝতাম আমরা ছোটবেলায়, আর্টিকেল বুঝতাম, পার্টস অফ স্পিচ বুঝতাম, কিন্তু সেটা আসলে ইমপ্লিমেন্টেশন কোথায় কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা ঠিকঠাক মতো শিখি নাই। এটা এটা বাস্তবিকতা। যারা দু একজন শিখেছেন আহ তাদের কথা ভিন্ন, কারণ ম্যাক্সিমামই আসলে আমরা যারা আহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বড় হয়েছে তারা শিখি নাই। এইটা তো একটা ব্যাপার যে গ্রামার না জানার কারণে ঠিকঠাক মতো আহ আমাদের যেটা হয় যে সেন্টেন্সটাকে আমরা বুঝতে পারি না বা ডিকোড করতে পারি। ডিকোড মানে ভাঙা। হ্যাঁ, ভেঙে ভেঙে বুঝতে পারি না, একবারে পড়লে সেটার মিনিং আসলে কি দাঁড়াচ্ছে সেটা বুঝতে পারি না। আর এটা যদি হয় জিআরই বা জিম্যাট এই ধরনের এক্সাম গুলো, তাহলে তো আরো কঠিন, রাইট? তো এইটা থেকে উত্তরণের জন্য যেটা আমি চেষ্টা করেছি যে আহ, এর আগে 10টা ক্লাস আমি নিয়েছি ভোকাবুলারি থেকে। ভোকাবুলারি গুলো শিখিয়েছিলাম আপনাদের গল্প বলে বলে, তাই না? আপনারা জানেন সেটা খুব ইফেক্টিভ হয়েছে। মোটামুটি সবাই স্বীকার করে যে আসলে আহ, তারা এখন পর্যন্ত যতগুলো ভোকাবুলারি ক্লাস করেছে তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ ক্লাস ছিল ওইগুলা। ঠিক একই রকম প্ল্যানে অনেকদিন ধরে চেষ্টা করতেছি যে এরকম একটা গ্রামারের ক্লাস নেওয়ার জন্য, যেটা আমাদেরকে জিআরই কনটেক্সটে হেল্প করবে। হ্যাঁ, গ্রামার তো অনেকভাবে শেখা যায়, যে ধরেন একেবারে টেন্স থেকে শুরু করলাম, তারপর আর্টিকেল পড়লাম, পার্টস অফ স্পিচ পড়লাম, এই এরকম করে শেখা যায়। কিন্তু সেটা জিআরই কনটেক্সটে কিভাবে কাজে লাগে সেটা নিয়ে অনেকদিন ধরে আসলে চিন্তা করতেছিলাম। ফাইনালি এটা শুরু করতে যাচ্ছি আজকে থেকে। প্রতি শনিবার এবং রবিবার রাত 10টায় আমি আসলে রাখতেছি, কারণ 8টার সময় আসলে হচ্ছে না, কারণ এই 2টা দিন আমার অফ ডে। তো এই 2টা দিন রাত 10টার সময়, বাকি 6 দিন 5 দিনই তোমার ক্লাস নেওয়া লাগে আর কি। আমি 2টা দিন একদম অফ রেখেছিলাম, কোনো ক্লাস রেখেছিলাম না, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের আসলে ডেভেলপমেন্টটা হোক এবং ভার্বাল সেকশন আপনারা সত্যি ভালো করেন। আহ, আর আরেকটা কথা বলি ক্লাসের ব্যাপারে, সেটা হচ্ছে প্রথম দিকে হয়তো বা যেটা হবে যে অনেকদিন গ্রামারের সাথে না থাকার কারণে অনেক টার্মিনোলজি আপনারা ভুলে গেছেন, অনেক কিছু মনে করতে পারছেন না, কঠিন লাগতে পারে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেটাকে খুবই সহজভাবে এক্সপ্লেন করার জন্য। আপনারা জানেন, আমার যারা ক্লাস আপনারা করেছেন তারা জানেন যে আমি ক্লাস খুবই সহজ সরল ভাবে নেওয়ার চেষ্টা করি, সেভাবেই নেওয়ার চেষ্টা করব। তারপর কেউ যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয়, আমার পেইড স্টুডেন্ট যারা আছে এবং এই ক্লাসের ভিডিও আমি সবাইকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনারা ক্লাসটা কয়েকবার করে দেখবেন, তাহলে আমি বিশ্বাস করি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আরো বাড়বে। ওকে, আমরা কথা আর না বাড়ায় শুরু করি। তো এই কোর্সটা নাম আপনারা জানেন, লার্ন ভোকাব এন্ড গ্রামার উইথ স্টাইলিং। শুরু করি আমরা আল্লাহর নামে। প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কথা আমি বলবো, কারণ একেবারে গ্রামার সেকশন আমরা যাব না, প্রথমে ইন্ট্রোডাক্টরি কথা বলবো। এখন আপাতত 4টা ক্লাস আমরা চেষ্টা করব হচ্ছে টেক্সট কম্প্রেশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স টাইপ কোশ্চেন যাতে আমরা সলভ করতে পারি প্রপারলি। হ্যাঁ, 10-10-এর মধ্যে 10টা যাতে আমাদের হয়, বা 20টার মধ্যে 20টা আমাদের হয়। হ্যাঁ, কারণ 40টার মধ্যে 20টা কোশ্চেন থাকে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স এবং টেক্সট কম্প্রেশন টাইপ কোশ্চেন থাকে। আমাদের প্রথম 4টা ক্লাস হবে, এরপরে পরের 4টা ক্লাস, টোটাল 8টা ক্লাস, পরের 4টা ক্লাস হবে হচ্ছে রিডিং কম্প্রেhension উপরে বেস করে, এভাবে সাজানো হয়েছে। আরো যদি কিছু দরকার হয় রাইটিং এর জন্য সেটা আমি চেষ্টা করব, কিন্তু আপাতত প্ল্যান এতটুকুই, 8টা ক্লাসের প্ল্যান। ওকে,
সো ফার্স্ট আমরা জানি যে যে কোনো ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চেন, সেটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স হোক অথবা টেক্সট কমপ্লিশন হোক, এটা দুইটা পার্ট থাকে। হ্যাঁ, দুইটা পার্ট। ফার্স্ট, উপরে যে সেন্টেন্সটা থাকে সেটাকে বলে কোশ্চেন স্টেম, ইউ নো দ্যাট, দিস ওয়ান, এটা হচ্ছে কোশ্চেন স্টেম। আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্সার চয়েস। এখানে যেটা দেখানো হয়েছে সেটা সেন্টেন্স ইকুইভ্যালেন্সের একটা এক্সাম্পল দেখানো হয়েছে। সো এটা হচ্ছে প্যাটার্ন, যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চেনের একটা থাকবে, উপরের অংশটা হচ্ছে কোশ্চেন স্টেম এবং নিচেরটা হচ্ছে অ্যান্সার চয়েসেস। ওকে, আচ্ছা, আরেকটা কথা ইনক্লুড করি, আমি স্লাইডটা এমন ভাবে রেডি করেছি, যদি সামহাও আপনারা কোনো কথা মিস আমার করে যান তাহলে যেন অ্যাটলিস্ট স্লাইডটা দেখে আপনারা বুঝতে পারেন। এই জন্য ডিটেলস লেখা স্লাইডে, আমি সাধারণত আপনারা জানেন এত কিছু লিখি না বা এত কিছু লেখা থাকে না, কিন্তু এখানে লেখার কারণ হচ্ছে সামহাও ইফ ইউ মিস দ্য sentences or my speech, then you can look, okay, the sentences and you can understand. তাহলে the question stem contains the sentence with blank or blanks. সো এই কোশ্চেন স্টেমের মধ্যে ব্ল্যাঙ্ক অথবা ব্ল্যাঙ্কস থাকবে। আপনারা জানেন যে টেক্সট কমপ্লিশন টাইপ কোশ্চেন হচ্ছে 3 টাইপস থাকে। একটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক বলে, ডাবল ব্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্ক, তাই না? 3টা ব্ল্যাঙ্ক থাকে। কিন্তু সেন্টেন্স ইকুইভ্যালেন্স টাইপ কোশ্চেন থাকে হচ্ছে একটা মাত্র ব্ল্যাঙ্ক, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো কোশ্চেন স্টেমের মধ্যে থাকবে হচ্ছে সেন্টেন্সটা এবং উইথ ব্ল্যাঙ্কস। ওকে, then understanding the text or sentence in the question stem is an obvious necessity to your success on the GRE. আমার যারা সেন্টেন্স ইকুইভ্যালেন্স টেক্সট কমপ্লিশনের ক্লাস করেছেন, আমি প্রথমে যে ইনফরমেশনটা সেটা আমি বলি যে রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, আই মিন রিড দ্য কোশ্চেন স্টেম কেয়ারফুলি। তারপরে স্টেপটা কি শিখিয়েছিলাম মনে আছে, যে প্যারাফ্রেজ অর রিড দ্য কোশ্চেন স্টেম আবার পড়তে বলি। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যতক্ষণ কোশ্চেন স্টেমটা খুব ভালো মতো বুঝতে পারছেন ততক্ষণ আপনি অ্যান্সারটা করতে পারবেন না। সো দিস ইজ দ্য অবভিয়াস থিং দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স প্রপারলি। এখন আমাদের দেশে যেটা শেখানো হয় জিআরই অথবা এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে, বলে ভোকাবুলারির উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে, রিডিং হ্যাবিট বাড়াতে হবে। অল থিংস আর ওকে, ডেফিনেটলি ভোকাবুলারি স্ট্রেংথ বাড়াতে হবে, রিডিং হ্যাবিট বাড়াতে হবে, সবই ঠিক আছে। কিন্তু আপনি যদি সেন্টেন্সটা ভালো মতো না বুঝেন, যে কিভাবে রোল প্লে করছে প্রত্যেকটা রিটোরিক গুলা ধরেন বা পাংচুয়েশন মার্ক গুলা কিভাবে রোল প্লে করছে, সেটা যদি ঠিকঠাক মতো না বুঝেন তাহলে আসলে আপনি এটাকে ডিকোড করতে পারবেন না। সো এটাকে লিখেছে কি, বাট আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার of the sentence that contains blank is an overlooked strategy that can help you better comprehend the intention of the sentence and the context of the missing word. So এটা হচ্ছে একটা অবহেলিত একটা স্ট্র্যাটেজি, মানে সেন্টেন্সটা বোঝার যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আসলে কেউই এইভাবে এক্সপ্লেন করে না। মানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এখন পর্যন্ত কোনো মেন্টরকে, আমিও প্রচুর ক্লাস দেখার চেষ্টা করি বা কে কিভাবে পড়ায় সেটা, গ্রেগ ম্যাট থেকে শুরু করে বিন্স কোর্চিয়ান থেকে শুরু করে আর বাংলাদেশে যারা পড়ায় তাদের যতগুলো পাই আমি দেখার চেষ্টা করি, কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে এইভাবে দেখি নাই যে আসলে জিআরই কনটেক্সটে বোঝানোর চেষ্টা করে যে সেন্টেন্স কিভাবে ডিকোড করতে হবে, গ্রামার কিভাবে রোল প্লে করতে হবে। এই আসলে গ্যাপ গুলো থেকেই আমি যখন এর আগে প্রিপারেশন নিয়েছিলাম, আমি আপনাদের ভোকাবুলারির গল্পটা শুনিয়েছি যে আমি জিআরই ভোকাবুলারি একদমই পারতাম না, এবং শুধু পারতাম না, পড়তে আমার খুবই বিদঘুটে রকম খারাপ লাগতো, একরকম জ্বর চলে আসতো জিআরই শব্দ দেখলে, জিআরই ভোকাবুলারি গুলো দেখলেই। তো ওইখান থেকে আমার জিআরই যে ক্লাস, ভোকাবুলারি ক্লাস আপনারা করেছেন, দেখবেন যে প্রত্যেকটা শব্দের পিছনে একটা করে গল্প বলার আমি চেষ্টা করি। হ্যাঁ, এবং গল্পগুলা সবই ওরকম না, মানে আমাদের ছোটবেলার যেরকম গল্প ছিল, টোনাটুনির গল্প থেকে শুরু করে এই ধরনের গল্প, মানে রিলেটেড টু দা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডেরই মোটামুটি গল্প আছে, সেই গল্পগুলো আমি বলার চেষ্টা করেছি এবং সেখান থেকে জিআরই কনটেক্সটে সেগুলো সিমিলার ওয়ার্ড কি অপোজিট ওয়ার্ড কি সেগুলো শেখানোর চেষ্টা করছি। আমি হাজার হাজার ওয়ার্ডের লিস্ট দিই না, যেগুলো শুধুমাত্র জিআরই জন্য দরকার সেগুলোই। ঠিক একই রকম ফিল আমার হয়েছে যখন আমি সেন্টেন্স নিজে, আমরা তো একই রকম প্যাটার্ন বা একই রকম স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাই না? মোরালেস খুব আহামরি কিছু পার্থক্য আমাদের মধ্যে নাই। তো আমারও সমস্যা ছিল ওই জায়গাতে, যে সেন্টেন্স আমি খুব ভালো মতো যে বুঝতাম তা না। আমার রিডিং হ্যাবিট ছিল, অনেক আগে থেকে রিডিং হ্যাবিট ছিল, কিন্তু
এই জিআরই যেই ধরনের স্কিল ডিমান্ড করে সেই স্কিল আসলে আমার ওইভাবে ছিল না তখন। আস্তে আস্তে করতে করতে আজকের যে আমরা ক্লাসটা করতেছি সেটা হচ্ছে তার কিছুটা প্রতিফল। আমি জানি না আপনাদের ক্লাস কেমন লাগবে, তবে আই থিঙ্ক আমি ভালো কিছু দিতে যাচ্ছি। ওকে, then all sentence equivalence questions and the majority of the text completion questions have a single sentence question stem. For this reason and for the case of discussion, we will look at the question stem as a lone sentence for most of the chapter, addressing multiple sentence question stem at the end. So আমরা এই জন্যই প্রত্যেকটা ধরেন মোস্ট অফ দ্য টাইম টেক্সট কমপ্লিশন অথবা সেন্টেন্স ইকুইভ্যালেন্স টাইপ কোশ্চেন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স তো আমরা জানি যে একটা সেন্টেন্স থাকে, টেক্সট কমপ্লিশনে একটা থেকে পাঁচটা সেন্টেন্স থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম টেক্সট কমপ্লিশন টাইপ কোশ্চেনে একটা সিঙ্গেল সেন্টেন্সে থাকে। সো আমাদের কোশ্চেন স্টেমটা বুঝতে পারা সবার আগে দরকার। হ্যাঁ, কোশ্চেন স্টেম বুঝলেই আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। ওকে, সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চেন এই চার ধরনের হয়, 4 টাইপস। এই চার ধরনের হয়। Number one, contrast sentences. Number two, similarity sentences. Number three, definition sentences. And number four, cause and effect sentences. এগুলো হচ্ছে জিআরইর ইটিএস এর বইগুলো ইভালুয়েট করে সেটাকে এইভাবে ভাগ করার চেষ্টা করা হয়েছে যে 4 ভাগে এই কোশ্চেন গুলাকে ডিভাইড করা যায়। বা যে কোনো আসলে ব্ল্যাঙ্ক টাইপ কোশ্চেন এই ধরনের কম্পিটিটিভ এক্সাম, সেটা জিআরই বলেন, জিমেট বলেন, এসসিটি বলেন, এই 4টা প্যাটার্নই থাকে: কন্ট্রাস্ট সেন্টেন্স, সিমিলারিটি সেন্টেন্সেস এন্ড ডেফিনেশন সেন্টেন্সেস, এন্ড লাস্ট ওয়ান ইজ কজ এন্ড ইফেক্ট। ওকে, সো আমরা যদি এইগুলাকে রিকগনাইজ করতে পারি, হ্যাঁ, যে কোনটা কোন ধরনের সেন্টেন্স, সেটা কি কন্ট্রাস্ট করতেছে নাকি সিমিলার নাকি ডেফিনেশন সেন্টেন্স নাকি কজ এন্ড ইফেক্ট টাইপ সেন্টেন্স, এটা যদি আমরা প্রথমে ডিটারমাইন করতে পারি বা রিকগনাইজ করতে পারি, তাহলে আমাদের অ্যান্সার করতে খুবই সহজ হবে। আমাদের সেন্টেন্সটা আমাদের কাছে মোর অ্যাক্সেসিবল এন্ড ম্যানেজেবল মনে হবে, এবং ব্ল্যাঙ্কটাও কি করতে পারবো, আমরা বসাইতে পারবো যে আসলে কোন ওয়ার্ডটা বসবে। ওকে, তো আমরা যেটা করব আজকে সিমিলারিটি কোশ্চেন স্টেম নিয়ে আলোচনা করব। এবং আমি আগে বলেছি গ্রামার ক্লাস বলতে যে আমরা যেভাবে গ্রামার বুঝি সেইভাবে না, আমার গ্রামারটা ইমবেডেড করেছে, সেটা একসাথে করে মিক্স করে করার চেষ্টা করেছি, এবং একদম লাস্টে গিয়ে আমাদের হয়তো বা 20 মিনিটের একটা কোর গ্রামার ক্লাস আছে, যেটা আমাদের এই ক্লাসের জন্য ফাইন্ডিংস থেকে যেটা আমাদের শেখার দরকার আছে ওটা আমি ডিসকাস করবো ওখানে। সো প্রথম পার্টে হচ্ছে জিআরই তে কিভাবে ইউজ হচ্ছে সেটা আমরা শিখবো। সো ওইটার উপরে বেসিস করে আমরা যেটা করব যে কোন 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 গ্রামারটা আমার শেখার দরকার সেটা আমরা ডিসকাস করবো লেটার অনে। ওকে, সিমিলারিটি কোশ্চেন স্টেম আমাদের যে 4 ধরনের কোশ্চেন টাইপ ছিল তার মধ্যে একটা হচ্ছে সিমিলারিটি কোশ্চেন স্টেম। সিমিলারিটি কোশ্চেন স্টেমটা কি? সেটা হচ্ছে ওয়ান ওয়ে ওয়ার্ডস, যেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে ধরেন আমাদের যদি রোড সাইন আমরা দেখি, রোড সাইন দিয়ে আমি আসলে মেটাফোরটা ইউজ করার চেষ্টা করছি। রোড সাইন হচ্ছে রোডের মধ্যে যখন তীর চিহ্ন দেওয়া থাকে মানে স্ট্রেট যেতে হবে, ঠিক আছে, আর যখন ইউ টার্ন দেওয়া থাকে, ইউ টার্ন দেওয়া থাকলে সেটা কি হবে, কন্ট্রাস্ট হবে। ওয়ান ওয়ে ওয়ার্ডস বা সিমিলারিটি কোশ্চেন স্টেম গুলো হচ্ছে ওই রোড সাইনের মতো, যেটা হচ্ছে স্ট্রেট। ওকে, so these context clue words indicate that an idea is traveling in the same direction as a previous idea. So আপনি এই ওয়ার্ডগুলো দেখলে বুঝবেন যে সেন্টেন্সের প্রথম অংশে যেটা বলা হচ্ছে পরের অংশেও একই রকম বলা হবে, মানে ওই যে তীর চিহ্নের মতো আপনি সোজা আগায় যাবেন, ঠিক আছে। সো an idea is traveling in the same direction as a previous idea. The word or phrase in the blank is similar to a word or idea that already exists in the sentence. So this is very important piece of information, that is আপনার যখন সেম ডিরেকশন অথবা সিমিলারিটি কোশ্চেন স্টেম আপনি পাবেন, তখন ব্ল্যাঙ্কে ওই কিওয়ার্ডটাই বলবে, যে এই ওয়ার্ডটা আসলে সেম ডিরেকশনটাকে কি করছে, ইন্ডিকেট করতেছে, ওই কিওয়ার্ডটাই ব্ল্যাঙ্কের মধ্যে বসবে, ঠিক আছে, অন্য জায়গা থেকে কিছু আনার দরকার নেই। ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখি, organic food is more costly to grow as well as more to purchase. So এখানে as well as দিয়ে কি ইন্ডিকেট করা হচ্ছে, sentence is continuing with a word that is similar in meaning to costly, right? So organic food is more costly to grow as well as more dash to purchase. So এখানে আমাদের বোঝা যাচ্ছে এটা কি কস্টলি ছিল, তাই না? গ্রো করতেও কস্ট, ডেফিনেটলি পারচেজ করতেও কি হবে, কস্ট হবে, কস্টলি হবে। To purchase, then
conventionally grown produce mainly due to the price of labor and management used in place of chemicals. সো দেখেন এই সেন্টেন্সটা যদি আপনি ফলো করেন, এটা হচ্ছে সিমিলারিটি কোশ্চেন স্টেম, সেম ডিরেকশন কোশ্চেন। এখানে বলছে যে অর্গানিক ফুড ইজ মোর কস্টলি টু গ্রো, মানে অর্গানিক ফুড তৈরি করতে, আপনার অর্গানিক ফুড সম্পর্কে সবাই জানেন যে যেই ধরনের ফুডে সাধারণত কেমিক্যাল ইউজ করা হয় না, কেমিক্যাল ছাড়া যেগুলো গ্রো করা হয় সেগুলোকে অর্গানিক ফুড বলে। এটা না জানলেও কোনো সমস্যা নাই। সো অর্গানিক ফুড ইজ মোর কস্টলি টু গ্রো, এখানে থামলাম। এটা উৎপাদন করতে অনেক কস্ট লাগে। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, ওকে, দিস ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কি ইন্ডিকেট করতেছে? ইন্ডিকেট করতেছে হচ্ছে এটা সিমিলার মিনিং দিবে। ওকে, সো অ্যাজ ওয়েল অ্যাজ মোর, ডেফিনেটলি এখানেও সেম জিনিস বলবে। টু পারচেজ দেন কনভেনশনালি গ্রোন প্রডিউস, যেটা কনভেনশনালি সাধারণত তৈরি করা হয় কেমিক্যাল দিয়ে। সো যেটা বলছিলাম যে ওয়ার্ড অর ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক ইজ সিমিলার টু এ ওয়ার্ড অর আইডিয়া দ্যাট অলরেডি এক্সিস্ট ইন দ্য সেন্টেন্স। অলরেডি এক্সিস্ট করতেছে কস্টে, সো এখানকার থিমটা ওখানে বলবে যে এটা কিন্তু ঠিক ওরকমই টাকা পয়সা লাগবে, রাইট? সো দ্য বেস্ট প্রিফেস ইজ এক্সপেন্সিভ। ওকে, সো এখানে আমরা কস্টলি, দ্যাট ইজ এক্সপেন্সিভ বসালাম। বোঝা গেছে? সো দেখেন এইভাবে যদি আপনি বুঝতে পারেন সেন্টেন্স গুলোকে, তখন আপনার কাছে খুব সহজ মনে হবে। আমরা আরো সামনে আগাবো, আরো সহজ আপনার কাছে লাগবে। ওকে, আরেকটা সিমিলারিটি কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন সেম দেখি। The media reported that the defendant was upset even by some accounts over the news that she was not going to be allowed bail. ওকে, তো এখানে ডিরেকশনের ক্লুটা কি? ডিরেকশনের ক্লুটা হচ্ছে ইভেন, right? So the media reported that defendant was upset. সে কি ছিল? She was upset, okay, by some accounts over the news that she was not going to be allowed bail. So সেই খবর পাওয়ার পরে আরো বেশি আপসেট হয়ে গেছে, was upset even. So এখানে আমাদের আরো বেশি আপসেট, সো এটাকে আমরা লিখতে পারি যে ধরেন ডিস্টর্ট লিখতে পারি, তো আপনার যে কোনো ওয়ার্ড আপনি লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। ওকে, সো এখানে কিভাবে আমি বুঝলাম? এখানে বুঝলাম হচ্ছে যে আমাদের সেম ডিডাকশন যে ইন্ডিকেটরস এখানে আমি পেয়েছি ইভেন, সেটা দিয়ে বুঝলাম যে আগের যে কিওয়ার্ডটা আছে আপসেট, সে আসলে আপসেট দেখাচ্ছে। কেন আপসেট? কারণ সে নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে সে বেল পাবে না, মানে হচ্ছে জামিন পাবে না। ওকে, সো এখানে ব্ল্যাঙ্কের মধ্যে ঠিক একরকম ভাবে ওয়াজ আপসেট ইভেন, তো সিমিলার ওয়ার্ড বলবে। ওকে, সিমিলার মিনিং এর ওয়ার্ড বলবে আপসেট, মানে আপসেট ছিল এবং সে একই সাথে হতাশ হতে পারে, মানে হার্ট ব্রোকেন হতে পারে। ওকে, এই জিনিসটা বলবে। ক্লিয়ার? সো আমরা এখন দেখে নিব যে জিআরই তে ওয়ান ওয়ে ওয়ার্ডস গুলো কোনগুলো ইউজ করা হয়। এই ওয়ার্ডের বাইরে সাধারণত জিআরই তে ইউজ করে না। সো আপনি যদি এটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া থাকে যে দিস ওয়ার্ডস আর ওয়ান ওয়ে ওয়ার্ডস, মানে যখন আমার এই ওয়ার্ড গুলো থাকবে সেন্টেন্সের মধ্যে, তখন আমার ক্লুতে যেটা থাকবে, বা সরি, যেটা হচ্ছে আমার মেন ওয়ার্ডটা বা কি ওয়ার্ডটা আমার বা কি ফ্রেজ, সেই রকম মিনিং এ আমার ব্ল্যাঙ্কে বসবে, যেটা আমি বললাম। ওকে, এই যে এখানে, সো the word or phrase in the blank is similar to a word or idea that already exists in the sentence, right? So sentence pattern যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব ইজিলি আপনি ব্ল্যাঙ্কে কি বসবে সেটা গেস করতে পারবেন। So these are the words, কি কি? and ওয়ান ওয়ে ডিরেকশনটা আপনি দেখেছেন? ওয়ান ওয়ে মানে আপনি যেদিকে যাচ্ছিলেন ওইদিকে যাবেন, এটা কোনো হবে না, চেঞ্জ হবে না। So the words are and, also, akin, as well as, in addition to, related, coupled with, identically, alike, like, likewise, equally, similar, similarly, moreover, together with, in like fashion, in like manner, analogous to, comparable,
comparatively by the same token, even eventually almost correspondingly parallel, just as same as not only but also both dot dot and not just dot dot but। পার্থ ভাই বলেন। আচ্ছা, এগুলো কি ওই যে কানেক্টরের মতো, সেম ডিরেকশন কানেক্টরের মতো? হ্যাঁ, কানেক্টরের মতোই, একই রোল প্লে করবে, ঠিক আছে, সেম রোল প্লে করবে। ওকে ওকে, সো আমরা ওয়ার্ডগুলো দেখে নিলাম, এখন আমরা আরো এক্সপ্লেনেশনে, ফার্দার এক্সপ্লেনেশনে যাব। সো ফার আপনারা ক্লিয়ার? সো ফার যতটুকু বললাম আপনারা কি একদম ক্লিয়ার? এটা যদি হন তাহলে কাইন্ডলি ইনবক্সে লেখেন যে ক্লিয়ার। সো ফার সবাই ক্লিয়ার? ওকে, দেন এখন আমরা আসি যে the most widely used one way words are conjunctions। সো এখানে ম্যাক্সিমাম টাইমই যেখানে দেখবেন যে এই যে ওয়ার্ডগুলো, এগুলোর মধ্যে মোস্ট অফ দ্য টাইমস হচ্ছে কনজাংশন গুলো ইউজ করা হয়। হ্যাঁ, কনজাংশন কি জিনিস কে বলতে পারবে যে হোয়াট ইজ কনজাংশন? এনিওয়ান রেজ ইউর হ্যান্ড। হোয়াট ইজ কনজাংশন? ও মাই গুডনেস, আমাকে শোনা যাচ্ছে না? একজনও ক্লাসে জানে না যে হোয়াট ইজ কনজাংশন, মানে হাউ কাম? আমি তো বুঝতে পারতেছি না। মানে 37-38 জন আছে, তার মধ্যে একজনও জানে না যে হোয়াট ইজ কনজাংশন, আনবিলিভেবল। জি হ্যালো ওকে, শুভঙ্কর বণিক, প্লিজ টেল মি। ভাইয়া দুইটা ক্লজকে কানেক্ট করার জন্য যেগুলো ইউজ করা হয়, এন্ড, বাট, ফর, এগুলো ভাই অলসো। শুধু কি ক্লজকেই কানেক্ট করবে? মানে দুইটা সেন্টেন্সকে অথবা দুটো কোঅর্ডিনেটকে, দুটো কোঅর্ডিনেট সেম ক্লজ, এগুলাকে কানেক্ট করার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলোই তো কনজাংশন ভাই। ওকে, মোটামুটি শুভঙ্কর ঠিকই বলছে যে a conjunction is the glue that bonds or holds words, phrases and clause, both dependent and independent clause। তাহলে শুধুমাত্র ক্লজ কে না, ফ্রেজ এবং ওয়ার্ড কেও কি করবে, গ্লু করবে, ঠিক আছে। There are three different kinds of conjunctions we have to know, that is coordinating conjunctions, sub-coordinating or subordinating conjunctions and corrective conjunctions। আমি কিছুটা ডিসকাস করার চেষ্টা করব যে সবচেয়ে বেশি যে দুটো লাগে, কোঅর্ডিনেটিং কনজাংশনস এবং হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস, এই দুটো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু প্রথমে তো জানতে হবে যে কনজাংশনস গুলো কি। কনজাংশনস তাহলে দুইটা ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লজ কে, সেটা ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে জোড়া লাগাবে, সেটাকে বলা হচ্ছে কনজাংশনস। ফর এক্সাম্পল, ইফ আই সে বিকজ, ওয়েন, সো, বাট, এন্ড, দেন, সবই আমরা জানি, ঠিক আছে। ওকে, সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। The investigation led police to three of the city's most prominent lawyers who were dash and suspended by the state bar association for participating in the dangerous scheme। Okay, so এইখানে
দেখেন আপনি এই যে সেন্টেন্সটাকে আপনি যদি এখন প্যারাফ্রেজ করতে যান বা প্রিফ্রেজ করতে যান, এটা কিন্তু কঠিন। হ্যাঁ, কারণ সেন্টেন্সটা অনেক বড়। এখানে বলছে দ্য ইনভেস্টিগেশন লেড পুলিশ টু 3 of the city's most prominent lawyers who were dash and suspended by the State Bar Association for participating in the dangerous scheme. পুলিশ ইনভেস্টিগেশন বেরিয়েছে যে প্রমিনেন্ট 3জন লয়ারের কথা বলা হচ্ছে, তারা who were dash and suspended by the State Bar Association for participating in the dangerous scheme. So তাদের ডেঞ্জারাস স্কিমে কোন একটা হয়তো বা জুয়া হতে পারে বা যে কোনো কিছুতে তারা পার্টিসিপেট করার জন্য তাদেরকে ব্যান করা হয়েছে। হ্যাঁ, সো সাসপেন্ডেড এন্ড আপনি ব্যানের কাছাকাছি, তো এখানে ব্ল্যাঙ্কের মধ্যে ডেফিনেটলি ঠিক একই রকম ওয়ার্ড বলবে, যে সাসপেন্ডের মতোই ওয়ার্ড বলবে। ওকে, ইট কুড বি পানিশড হইতে পারে, অ্যারেস্টেড হইতে পারে, ঠিক আছে, ফাইন্ড হইতে পারে, তাই না? আমরা খুব ইজিলি বুঝতে পারছি কিন্তু, কারণ আমরা বুঝলাম যে এটা হচ্ছে সেম ডিরেকশন দিচ্ছে, রাইট? সো এখানে কি বসতে পারে? ফাইন বসতে পারে, যে ফাইন করা হয়েছে তাদেরকে, দে ওয়ার ফাইন্ড। অথবা হইতে পারে কি দে ওয়ার পানিশড, তাদেরকে পানিশ করা হয়েছে। অথবা হইতে পারে তাদেরকে অপমান করা হয়েছে, খুব জোরালোভাবে অপমান করা হয়েছে, তাই না? এটাও তো হইতে পারে। এখন আমরা এটা কিভাবে বুঝলাম যে এইখানে হচ্ছে সেম ডিরেকশন হবে? how we understand that it will be the same direction or same direction step, কিভাবে বুঝলাম? প্রীতম বলো। কারণ হচ্ছে এখানে এন্ড দিয়ে হচ্ছে দুইটাকে সাপোর্ট দেওয়া হয়েছে, মানে Exactly. এটা যে সিমিলার ডিরেকশন এটাকে ইন্ডিকেট করা হয়েছে। কনজাংশনটা দিয়ে এন্ড করা, এন্ড কনজাংশনটা দিয়ে কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে। সো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সেম ডিরেকশন হবে, তাই না? সেম ডিরেকশন হচ্ছে সিমিলার মিনিং এর হবে, যেহেতু তাদেরকে সাসপেন্ড এবং ব্যান করা হয়েছে। সো ওখানে কি ফাইন করা হতে পারে, পানিশ করা হতে পারে। আমরা কি বুঝতে পারছি ক্লিয়ারলি যে সেন্টেন্সে কিভাবে রোল প্লে করছে ব্যাপারগুলো? ওকে, সো এখানে লিখছে যে not all similarity question stems can be paraphrased perfectly, but the one-way words should give you enough context to make a general and reliable prediction for the word or phrase that completes the blank, right? So সবসময় আমরা কিন্তু প্যারাফ্রেজ বা যে রিফ্রেজ করতে পারবো না। অনেক সময় সেন্টেন্সটা অনেক বড় হতে পারে, কঠিন হতে পারে, কিন্তু আপনাকে এই যে ওয়ার্ড গুলা, হ্যাঁ, ওয়ান ওয়ে ওয়ার্ড অথবা ধরেন ইউটার্ন ওয়ার্ড গুলা, মানে আমি এর আগের ক্লাসে যেগুলো শিখিয়েছি যে অপোজিট ডিরেকশন ওয়ার্ডস অথবা সেম ডিরেকশন ওয়ার্ডস গুলা, সেগুলো কি করছে? আপনাকে হেল্প করছে যে কি ধরনের জিনিস বুঝবে। তাহলে সেম ডিরেকশনের এই ওয়ার্ড গুলা, যদি ওয়ান ওয়ে ডিরেকশনের এই ওয়ার্ড গুলা থাকে, তাহলে একই রকম শব্দ ব্ল্যাঙ্কে বলবে, যেটা কিওয়ার্ড, সেই শব্দটার কাছাকাছি শব্দই বা সেম মিনিং এক্সপ্রেস করে, প্যারালাল মিনিং এক্সপ্রেস করে, এই শব্দটা হচ্ছে ব্ল্যাঙ্কে বলবে। যদি ইউটার্ন থাকতো, ইউটার্ন আমি পরের ক্লাসে শেখাবো, ইউটার্ন যদি থাকতো তাহলে কি হতো? এখানে অপোজিটটা বসতো। ওকে, দেন এই যে আসছে এবার আসল কাজের কথায়। এখানে কি লিখেছে খুব মনোযোগ দিয়ে শুনুন, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। যে পাংচুয়েশন কনটেক্সট ক্লুজ আর অলসো প্রিভ্যালেন্ট ইন সিমিলারিটি কোশ্চেন স্টেম। প্রচুর পরিমাণ ইউজ হয় পাংচুয়েশনের ব্যবহার, যে সিমিলারিটি দেখানোর জন্য। কমা, তারপরে কোলন, সেমিকোলন, সবগুলাই হচ্ছে সিমিলার কনটেক্সট দিবে। ওকে, তো ইট ডিপেন্ডস, হ্যাঁ, দো ইট ডিপেন্ডস, কিন্তু মোস্ট অফ দ্য টাইম কমা অথবা সেমিকোলন, কোলন গুলো সেম ডিরেকশন দিবে। সো মনোযোগ দিয়ে শোনেন যে যখন একটা অ্যাডজেক্টিভ, an adjective followed by a comma and adjective blank, সো ওই ব্ল্যাঙ্কের মধ্যেও কি হবে? একটা অ্যাডজেক্টিভ ডিমান্ড করতেছে। সো মনে রাখবেন, always indicates that missing adjective is similar adjective in the meaning to the prior adjective. এই কথাটার মানে খুব সহজ করে যদি আমি বলি, খুব সহজ করে যদি বলি, সেটা হচ্ছে যখন একটা অ্যাডজেক্টিভের পরে কমা থাকবে, দেখেন একটা ইন্টেলিজেন্ট, এটা কি? একটা অ্যাডজেক্টিভ। সো ব্ল্যাঙ্কের মধ্যেও আমরা যদি পড়ি
এখানে পড়লে বুঝতে পারো even the defense had to admit albeit grudgingly that the prosecution presented an intelligent comma argument that created reasonable doubt for the jury. সো এই আর্গুমেন্টটার আগেও ডেফিনেটলি যেহেতু মানে ই করতে হচ্ছে, ইন্টেন্সিফাই করতে হচ্ছে অথবা কমাইতে হচ্ছে, তাহলে ডেফিনেটলি এখানেও কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, এখানেও একটা অ্যাডজেক্টিভ বসবে। ক্লিয়ার? এই কথাটা বলা হচ্ছে যদি an adjective followed by comma, মানে একটা অ্যাডজেক্টিভের পরে যদি কমা থাকে এবং তারপর যদি একটা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে ওই ব্ল্যাঙ্কের মধ্যে একটা অ্যাডজেক্টিভ তো অবশ্যই বসবে। সেটা কি হবে মিনিং এর দিক থেকে, ওই যে আগের যে অ্যাডজেক্টিভ আছে দ্যাট মিন্স ইন্টেলিজেন্টের সিমিলার ওয়ার্ড এখানে বসবে। সো এখানে আমাদের আর কোথাও খুঁজতে যাওয়ার দরকার নেই। এই যে একটা ক্লু শিখালাম, বিশেষ করে এই ক্লু দিয়ে আপনি অন্তত 2-4-500 সেন্টেন্স ইকুইভ্যালেন্স অথবা টেক্সট কমপ্লিশন টাইপ কোশ্চেন করে ফেলতে পারবেন। এখন আমি আবারও 4 টাইমস রিপিট করতেছি, যদি একটা সেন্টেন্সের মধ্যে দেখি যে একটা অ্যাডজেক্টিভ আছে, বিশেষণ আছে, তারপরে কমা, এরপরে ব্ল্যাঙ্কটাও যদি অ্যাডজেক্টিভ ডিমান্ড করে, এখন ব্ল্যাঙ্ক নাউনও ডিমান্ড করতে পারে, আপনাকে বুঝতে হবে যে কি ডিমান্ড করতেছে। এখানে যেহেতু পরে কি আছে, এখানে আর্গুমেন্ট আছে, সরি এখানে আছে আর্গুমেন্ট, তাই না? এখানে আছে আর্গুমেন্ট। সো এর আগে এটা হচ্ছে নাউন, সো এর আগে ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ বসবে, বসে এটাকে মডিফাই করবে। তাহলে এরকম যদি থাকে তাহলে এখানে কোনটা বসবে, এই ব্ল্যাঙ্কের সামনে বা কমার আগের যে অ্যাডজেক্টিভ আছে ওইটা এখানে এসে বসবে, মানে বা সেম মিনিং এর ওয়ার্ডই বসবে এখানে। ঠিক আছে, ওকে। সো এখানে দেখেন আপনারা তাহলে কি বলবে, ব্ল্যাঙ্কটাতে কি বলবে বলে মনে হচ্ছে? এখানে আমাদের ইন্টেলিজেন্ট আমি বসালাম ধরেন, ঠিক আছে। এখন কি বসতে পারে? আর্টিস্টিক, ফল্টি, সাউন্ড, ইম্পার্শিয়াল, লজিক্যাল অর ডিসেপটিভ? কি বসতে পারে এখানে ব্ল্যাঙ্কে? ওকে, দেখেন সবাই কিন্তু এখন বুঝতে পারছে, তাই না? সবাই কিন্তু বুঝতে পারছে যে আসলে কি বসবে, রাইট? যে আপনাদের কনটেক্সট এখন কিন্তু মানে ভালো হচ্ছে। আচ্ছা, আরেকটা দেখি আমরা, যে আপনারা সবাই ঠিক অ্যান্সার দিয়েছেন, সেজন্য আমি আর গেলাম না, সবাই ঠিক অ্যান্সার দিয়েছেন যে এখানে অ্যান্সার হবে ডেফিনেটলি, যেহেতু এটা কি ধরনের কোশ্চেন টাইপ, এটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স টাইপ কোশ্চেন, সো এখানে দুইটা আমার অ্যান্সার হবে। সো ডেফিনেটলি লজিক্যাল এন্ড সাউন্ড, সি এন্ড ই উইল বি দ্য অ্যান্সার। লজিক্যাল আর্গুমেন্ট এন্ড সাউন্ড আর্গুমেন্ট, সাউন্ড মানে লজিক্যাল, ওকে। সাউন্ড মানে শুধু শব্দই না, সাউন্ড মানে লজিক্যাল অলসো। সো অ্যান্সার উইল বি সি এন্ড ই। হ্যাঁ, তাই বা তাবাসসুম বা যারা দিয়েছি, শুধু তো এটা তো সেন্টেন্স ইকুইভ্যালেন্স টাইপ কোশ্চেন, তাই না? সো অ্যান্সার উইল বি 2, দুইটা হবে অ্যান্সার। সো সাউন্ড এন্ড লজিক্যাল আমরা কিভাবে বুঝলাম? আমরা জানলাম যে যখন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে কমা থাকবে, এবং তারপর যদি একটা ব্ল্যাঙ্ক থাকে, সে ব্ল্যাঙ্কটা যদি অ্যাডজেক্টিভ ডিমান্ড করে, তাহলে ওই ব্ল্যাঙ্কের মধ্যে কমার আগের যে অ্যাডজেক্টিভ আছে সেটার সিমিলার ওয়ার্ড বসবে। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট প্লিজ।
ওকে সরি ভাই সাউন্ড মানে কি সাইদ ভাই? সাউন্ডের মানে তো আপনাকে সাউন্ড স্লিপ মানে কি বলেন তো? ধরেন আমি আপনাকে বললাম যে হ্যাভ এ সাউন্ড স্লিপ মানে কি? সাইদ ভাই প্লিজ রেসপন্স করেন। means ওকে, good sleep. হ্যাঁ বুঝতে পারছেন এখন না? Thank you. থ্যাংক ইউ। আচ্ছা, সো দেখেন এখানে নোট দ্যাট দ্য ফার্স্ট অ্যাডজেক্টিভ ক্যান অলসো বি দ্য মিসিং ওয়ার্ড। সো এখানেও মানে এই যে এইভাবে থাকতে পারে, মানে এইটা সবসময় এভাবে থাকবে তা না, এটাকেও আমি মিসিং করে দিতে পারি। হ্যাঁ, এটাকে মিসিং করে দিতে পারি। সো সেম আমাদের স্ট্র্যাটেজি আমি মেনটেন করব। দ্যাট মিন্স আমি ইন্টেলিজেন্টকে কি করলাম, মিস করে দিলাম, দিয়ে এই ওয়ার্ডটা দিলাম, মানে এইভাবে দিতে পারি। Even the defense had to admit, albeit grudgingly, that the prosecution presented an dash logical argument that created reasonable doubt for the jury. So আপনারা মনে রাখবেন সেম কি বলে ফর্মুলা এখানে ইউজ হবে, সেম ফর্মুলা ইউজ হবে। দ্যাট মিন্স যদি ব্ল্যাঙ্কের পরে কমা থাকে এবং তারপরের ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে এবং ডেফিনেটলি এইটা সিমিলার টু দিস ওয়ার্ড হবে। ওকে, সো ইট উড বি সিমিলার টু লজিক্যাল। সো এখানে অ্যান আছে, ডেফিনেটলি বুঝতে হবে এখানে কি ধরনের ওয়ার্ড বসবে। রাইট, আমরা বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি? ক্লিয়ার সো ফার? আপনারা যে মানে মেকানিজম জানতে পারছেন, I think this is the first time mechanism জানতে পারছেন how the grammar plays role in GRE এবং ভার্বালে। আপনাদের সত্যি করে বলেন যে কেমন লাগতেছে? আমার ক্লাস নিতে ভালো লাগতেছে, টু বি ভেরি অনেস্ট ইউ, আমার ক্লাস নিতে ভালো লাগতেছে। কারণ আমার কাছে মনে হচ্ছে না আমি আসলে কিছু দিতে পারতেছি, কিছু শেখাতে পারতেছি, যেটা আসলে সবার জন্য সত্যি উপকারী হবে। আমি জানি না আপনাদের কতটা উপকার হবে কি হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সবার জন্য খুব বেশি ফ্রুটফুল হবে। রাইট, দেন আমরা যাই। আমি একটা প্রশ্ন করেছি, কেউ অ্যান্সার দেয় নাই। পরের ফর্মুলাটা বলতেছে colons and semicolons are the most commonly used road sign to signal similarity. So colon and semicolon also এখানে সেম ডিরেকশন বা সেম সাইন যেটা বলতেছে ওয়ান ওয়ে ডিরেকশনটা দিবে, colon and semicolon। ওকে, সো রুলসটা কি? রুলসটা হচ্ছে এটা, সরি এটা, this symbol join two closely related independent clauses. So colon and semicolon always join two closely related independent clauses. The clauses are so closely related in fill in the blanks questions that the second clause often paraphrases or summarizes the first clause. আমি বাংলায় বলি, বুঝাই দেওয়ার চেষ্টা করি বাংলায় বলে। সেটা হচ্ছে কোলন আর সেমিকলন যখন আমি দেখব, এটার মানে হচ্ছে সেন্টেন্সের প্রথম পার্টে বা প্রথম ক্লজে যেটা বলা থাকবে, পরের অংশটা হচ্ছে তার এক্সপ্লেনেশন, অথবা সেটাকে প্যারাফ্রেজ করে বলা হচ্ছে। ওকে, সো প্রথম অংশে যেটা থাকবে সেটাই পরের অংশে বলা হবে। একটা এক্সাম্পল দেখি এখানে, the veterinarian treats a dash of animals। এখানে আমি জানি ড্যাশ অফ অ্যানিমালস কি হবে। হ্যাঁ, pet owners of a diverse array of species seek her medical expertise। সো এইখানে দেখেন আছে কি, কোলন। তাহলে প্রথম অংশে যেটা বলা হচ্ছে, আমি প্রথম অংশে ব্ল্যাঙ্ক থাকার কারণে বুঝতে পারছি না প্রথম অংশে কি বলবে, তাহলে কোথা থেকে ক্লুটা পাবো? সেকেন্ড অংশ থেকে ক্লুটা পাবো। হ্যাঁ, আমার ব্ল্যাঙ্কের মধ্যে কি বসবে, এই ক্লুটা পাবো আমি সেকেন্ড ক্লজ থেকে।
কারণ ফার্স্ট ক্লজে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ব্ল্যাঙ্কে আমি বুঝতে পারছি না যে ভেটেরিনারিয়ান যে আছে উনি কিভাবে অ্যানিমেলদের ট্রিট করতেছে বা কোন কোন অ্যানিমেলকে ট্রিট করতেছে আমি কিছু জানি না, আই হ্যাভ নো ইনফরমেশন। ইনফরমেশন পাবো হচ্ছে কোলন থাকার মানে একই কথাকে এক্সপ্লেন করা হচ্ছে। সো কি বলা হচ্ছে পরের অংশে, পেট ওনার্স অফ এ ডাইভার্স অ্যারে অফ স্পেসিস সিক হার মেডিকেল এক্সপার্টিস। সো ডাইভার্স অ্যারে মানে ডিফারেন্ট, মানে বিভিন্ন রকম, হ্যাঁ ডাইভার্স অ্যারে মানে বিভিন্ন রকম স্পেসিসে সে কি করে। ওই যে পেট ওনার তারও হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে মানে স্পেসিসের পশু পাখি আছে, তো সে তার মেডিকেল এক্সপার্টিসকে আশা করতেছে। সেম জিনিস বলবে, ডাইভার্স অ্যারে মানে ডিফারেন্ট। সো এখানে দ্য ভেটেরিনারিয়ান ট্রিটস আর ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস। ওকে, ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমালস সে ট্রিট করে, এই জন্য যে ওনার আছে সেও তাকে এইরকম মানুষই খুঁজতেছে। ওকে, এখানে ক্লু হিসাবে বলেছে synonyms are often the best context clues in the similarity question stem and this question is a great example. আমি আগেও কিন্তু এই কথাটা বলেছি যে সেম ডিরেকশন অথবা ওয়ান ওয়ে ডিরেকশন যেই সেন্টেন্স গুলাতে দেওয়া হচ্ছে বা আমি যে সেন্টেন্স গুলাতে দেখবো যে ওয়ান ওয়ে স্টেম, ওকে, সেইগুলোতে আমার কিওয়ার্ডটাই সাধারণত ব্ল্যাঙ্কের মধ্যে বসবে, কিওয়ার্ডটাই বসবে। ওকে, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া যে এ তো হচ্ছে আর্টিকেল, আমরা তো এডিটে করতে পারি, আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে। হ্যাঁ, আর্টিকেলের পরে তো সাধারণত না, সেটা তো ডেফিনেটলি এখানে ডিফারেন্ট অ্যারে আমরা সরাসরি বসাই দিলাম, ঠিক আছে, ডেফিনেটলি আর্টিকেলের পরে একটা নাউন হবে। থ্যাংক ইউ অ্যাড করার জন্য। সো এখানে আমরা ব্ল্যাঙ্কের মধ্যে কি বসাই দিতে পারবো, ডাইভার্স অ্যারে। শোনেন আমি একটা কথা বলি আপনাকে সাইফ ভাই, যেটা আপনার জানতে হবে, যেটা কেন আমি বলতেছি না, কারণ হচ্ছে জিআরইতে সব সময় ব্ল্যাঙ্কের যে অপশন চয়েস গুলো থাকবে সেগুলো একই রকম হবে, হয় সবগুলো অ্যাডজেক্টিভ, হয় সবগুলো নাউন, অথবা সবগুলো অ্যাডভার্ব, কোনোভাবেই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কখনোই থাকে না, ঠিক আছে। এই জন্য এই জিনিসটা না জানলেও চলে, যেহেতু আপনাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা লাগতেছে না। ব্ল্যাঙ্কের মধ্যে অলওয়েজ যদি একটা যদি ভার্ব থাকে বাকি চারটাও ভার্ব থাকবে বা বাকি ছয়টাও ভার্ব থাকবে, ঠিক আছে। আর যদি একটা যদি নাউন হয় বাকি ছয়টা বা পাঁচটা যেটাই থাকে অপশন সবগুলাই নাউন হবে। তো এটা এই জন্য আমাদের হেডেকের কোনো বিষয় না, এটাও জানাই দিলাম, ইনফরমেশনটা জানা দরকার ছিল। ওকে, তাহলে কি হলো, সেম ক্লুটা বা সেম মেইন ওয়ার্ডটা আমাদের ব্ল্যাঙ্কে বসে গেল। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি নিচে, দেখেন একটু নিচে, চার্লস ওয়াজ অ্যান অ্যাকমপ্লিসড ট্রাভেলার, হি হ্যাড and documented his travel in his blog. So accomplished traveler মানে খুবই দক্ষ আর কি টাইপের ট্রাভেলার ছিল, এটা জিনিস বলবে এখানে, ঠিক আছে, এটার কাছাকাছি ওয়ার্ড বলবে, সিমিলার ওয়ার্ড বলবে। ওকে, এখানে কয়েকটা ক্লু বলছি যে the blank is synonymous with travel to and clue with garnered from traveler, while colons or semicolons may indicate a similarity question stem, কিন্তু এটা নেসেসারি না, সবসময় কোলন সেমিকোলন থাকতে হবে। কোলন সেমিকোলন বাদেও আমাদের সেম ডিরেকশন বোঝা যেতে পারে, সেটা হচ্ছে সেন্টেন্সের ওভারঅল মিনিং দেখার উপরে। এখানে দেখেন কোনো কোলন সেমিকোলন নাই। দ্য ভেটেরিনারিয়ান ট্রিটস আর ড্যাশ অফ অ্যানিমালস কমা which is why pet owners of a diverse array of species seek her medical expertise। তো এখানে কোনো ক্লু নাই, ঠিক আছে, কিন্তু আমরা ওভারঅল মিনিং থেকে বুঝতে পারছি যে এখানে সেম ডিরেকশন হবে, যেহেতু কোনো কন্ট্রাস্ট নাই। ওকে, দেন এটাও খুবই ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন। ওকে, এটাও খুবই effective piece of information, that is some similarity question stems involve the verb even to indicate a greater degree of intensity among adjective। মানেটা আমি এই এক্সাম্পল বলার পর আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। এখানে বলতেছে যে এক্সাম্পলে মোস্ট রিপোর্টার্স ফাইন্ড দ্য অ্যাক্ট্রেস ডিসএগ্রিয়েবল, কমা ইভেন ড্যাশ
In a recent interview, the woman actually antagonized a journalist by calling his questions dull and repetitive. So এখানে ডেফিনেটলি সে অ্যান্টাগোনাইজড করছে, অ্যান্টাগোনাইজড মানে বিরুদ্ধচারণ করা, ঠিক আছে? ডেফিনেটলি তাহলে খারাপ ওয়ার্ডই এখানে বসবে, নেগেটিভ ওয়ার্ড বসবে। এখন বলতেছে যে অ্যাক্ট্রেস ওয়াজ ডিসএগ্রিয়েবল, সো সে ডিসএগ্রিয়েবল ছিল। ইভেন দিয়ে কি বোঝানো হয়েছে? সো মোর বোঝানো হয়েছে। হ্যাঁ, ইভেন মানে এখানে মোর হিসাবে বোঝানো হয়েছে। সো মোর কি ছিল? এই শব্দটা এখানে বলবে, ডাল এন্ড রিপিটেটিভ এর কিছু একটা এখানে বসবে। ওকে, সো এটা খুব খারাপও হইতে পারে যে তাকে ডিসএগ্রিবল ছিল এবং সে ইভেন মোর হেটফুল হইতে পারে বা ন্যাস্টি হইতে পারে বা মিন করতে পারে, ডিমেন করতে পারে, ঠিক আছে? মানে রিপোর্টারদের আর কি, সে ক্ষেত্রে একমত হয়নি। তার সাথে আবার তার চেয়ে তো বেশি মানে গ্রেটার ডিগ্রিতে সে কি করছে, সে তাদেরকে হয়তো অপমান করছে। কারণ এটা ক্লু এখানে আছে, এই যে সেমিকলন আছে, সেমিকলন মানে হচ্ছে সেম ডিরেকশন দিচ্ছে, সেমিকলন আমরা দেখতে পাচ্ছি। In a recent interview, the woman actually antagonized a journalist by calling his questions dull and repetitive. Okay, so সেম ডিরেকশন বা সিমিলারিটি কোশ্চেন স্টেমে সাধারণত ব্ল্যাঙ্কের মধ্যে কি হতে পারে? ইন্ডিকেটেড গ্রেটার ডিগ্রি অফ ইন্টেন্সিটি এবং অ্যাডজেক্টিভ। এখানে দেখেন ডিসএগ্রিয়েবল, তার সাথে আবার হচ্ছে মোর বা ইভেন বসানোর ফলে সেটা আরো বেশি ইন্টেন্সিটি অর্জন করবে, মানে এখানে ডিসএগ্রিয়েবলের চাইতেও বেশি হবে। এখন যদি এটাকে ঘুরাই দিতাম হবে, ফর এক্সাম্পল যদি এটাকে ঘুরাই দিই, হ্যাঁ, ইভেন ধরেন এখানে ইভেন নেস্টি আমি বসাই দিলাম, এখানে ব্ল্যাঙ্কটা হলো, ইভেনের আগে ব্ল্যাঙ্ক হলো, তাহলে ঘটনাটা কি হবে? কে বলবে? গোলাম রাব্বানি, কি হবে? গোলাম রাব্বানি, আসসালামু আলাইকুম ভাই। এখানে যদি আমি বলছি যে ধরো আমি যদি এটাকে অল্টার করে দিই, হ্যাঁ, অল্টার করে দিই মানে আমি ব্ল্যাঙ্কটা দিলাম হচ্ছে সামনে আর তারপর ইভেন দিলাম বা মোর দিলাম তারপরে, হ্যাঁ, মোর ধরো হেটফুল দিলাম আর কি। সো প্রথম অংশে কি হবে তাহলে? আমি কনসেপ্টটা জানতে চাচ্ছি, ওয়ার্ড না, কনসেপ্ট। আগের কনসেপ্টটা কি ছিল? আমি আর একটু ক্লিয়ার করি। আগের কনসেপ্টটা ছিল হচ্ছে যদি এরকম থাকে যে প্রথম অংশে একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে হচ্ছে ইভেন অথবা মোর এরকম কোন ওয়ার্ড আছে যেটা দিয়ে আরো ইন্টেন্সিফাই বোঝাচ্ছে, যে ওই যে অ্যাডজেক্টিভটা বসবে ব্ল্যাঙ্কের মধ্যে সেটা আরো মোর ইন্টেন্স হবে, ঠিক আছে, মোর স্ট্রং হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম আমাদের কনসেপ্ট। আমি বলতেছি এটাকে যদি ধরো এইভাবে থাকে যে সব ঠিক আছে, শুধুমাত্র আমি উল্টাই দিলাম, এখানে ব্ল্যাঙ্ক দিলাম, মানে সব এই যে সেন্টেন্স সবই ঠিক আছে, কমা দিয়ে পরে ইভেন হেটফুল, তখন কি হবে এই জায়গাতে? ইভেন হেডফুল হলে তাহলে হচ্ছে আপনার ওই যে হেডফুলের থেকে একটু কম, যেগুলো আপনার এক্স্যাক্টলি, হেডফুলের কিছুটা মিনিং যায়, বাট এর চাইতে আর কি হচ্ছে হ্যাঁ, কম মানে তীব্রতা বোধ হয়, এক্স্যাক্টলি হেডফুলের চাইতে কমই আর কি। এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে লেস ইন্টেন্স কোন ওয়ার্ড বলবো, ঠিক আছে? এটা বলতেছিলাম এখন, আপনি একদম এক্স্যাক্টলি ঠিক বলছে যে এরকম যদি হয়, খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি যে একটা অ্যাডজেক্টিভ আছে তারপরে যদি ইভেন অথবা মোর বসে তাহলে ডেফিনেটলি সেখানে গ্রেটার ডিগ্রি অফ ইন্টেন্সিটি এরকম আছে, এরকম অ্যাডজেক্টিভ বসবে। কিন্তু ইভেন হেডফুল, মোর হেডফুল বা মানে মোর সামথিং অ্যাডজেক্টিভ, মোরের পরে অ্যাডজেক্টিভ, তার আগে ব্ল্যাঙ্ক আছে, এখানে মোর আর ইভেন তারপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং তার আগে যদি একটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে এইটার চাইতে লেস ইন্টেন্সিভ অ্যাডজেক্টিভ বলবে, লেস ইন্টেন্সিভ অ্যাডজেক্টিভ এখানে বলবে। ক্লিয়ার? আমরা ক্লিয়ার? দেখেন এখানে আমি একটা এক্সাম্পল, এই সেম এক্সাম্পল আমি দিয়েছি যে মোস্ট রিপোর্টার্স ফাইন্ড দ্য অ্যাক্ট্রেস ড্যাশ ইভেন হস্টাইল। সো ইভেন হস্টাইল মানে এটা অলরেডি মোর ইন্টেন্সিটি প্রকাশ পাইছে, সো এটা চাইতে লেস, মানে হস্টাইলের চাইতে লেস ইন্টেন্স কোন ওয়ার্ড এখানে বলবে, লেস ইন্টেন্সিভ ওয়ার্ড বলবে। সো এটা হতে পারে যে মোস্ট রিপোর্টার্স ফাইন্ড দ্য অ্যাক্ট্রেস কি হতে পারে, ধরেন আনফ্রেন্ডলি হতে পারে, আনফ্রেন্ডলি ইভেন হস্টাইল, বুঝতে পারছি? তো প্রথমটাই
একটা নরম সুরের অ্যাডজেক্টিভ বসলে পরেরটাই অনেক বেশি কড়া অ্যাডজেক্টিভ বসলো, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে হয়েছিল যে প্রথমে একটা নরম অ্যাডজেক্টিভ, তারপর একটা হচ্ছে কড়া অ্যাডজেক্টিভ, কারণ মোর অথবা ইভেন দিয়ে সেটাকে আরো বেশি ইন্টেন্স করা হয়েছে। ওকে, সো আমাদের এই তো গেল হচ্ছে একেবারে কনটেক্সচুয়াল বেসিস ক্লাস। এখন আমরা দেখবো যে যেহেতু পাংচুয়েশনের প্রচুর ব্যবহার আমাদের এখানে হচ্ছে, তো পাংচুয়েশন গুলা কিভাবে ব্যবহার হয় আমি বলছিলাম যে আমরা লাস্টের দিয়ে কোর 20 মিনিটস হচ্ছে কোর গ্রামার ক্লাস আমরা করব, যেটা আমাদের জানতে হবে, কারণ আমাদের বেসিক বিল্ড আপও তো দরকার, তাই না? সো বেসিক বিল্ড আপের জন্য এখন আমরা গ্রামারের অংশটা করব আজকে, পাংচুয়েশন নিয়ে এবং হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেটিং, তারপর কনজাংশন, এগুলো নিয়ে কথা হবে, ঠিক আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কথা হবে। সো ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা জানি যখন হচ্ছে একটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে যাচ্ছে, সেখানে দুইটা অংশ থাকবে। ওকে, দুইটা অংশ থাকবে, একটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমেও থাকতে পারে, পরেও থাকতে পারে, ইট ডিপেন্ডস, এটা কোনো সমস্যা না যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজই প্রথমে থাকবে পরে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এমন কোনো কথা নেই। ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হতে পারে, পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্সে মিনিমাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে, আদারওয়াইজ সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে না। ওকে, আমি আবার বলি, একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা বানাতে চাই সেখানে ডেফিনেটলি মিনিমাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যেটা হচ্ছে নিজেই আসলে ভাব প্রকাশ করতে পারে বা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স, সেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সো এ ক্লজ দ্যাট হ্যাজ আ সাবজেক্ট এন্ড আ ভার্ব এন্ড ক্যান স্ট্যান্ড অ্যালোন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এর কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স, সেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, কিন্তু এটা একা দাঁড়াতে পারবে না বা মিনিংটা ক্রস করতে পারবে না। যদি আমি বলি যে আমি যদি ভোকাবুলারির ক্লাসগুলো না নিই বা আমি যদি গ্রামারের ক্লাসগুলো না নিই, আমি এখানে থেমে গেলাম। দেখেন এর মধ্যে আমি সাবজেক্ট, ক্লাসগুলো না নিই এটা ভার্ব, না নিই এটা হচ্ছে ভার্ব, আমি থেমে গেলাম, এটা কিন্তু কোনো মিনিং এক্সপ্রেস করতেছে না, এর মধ্যে ভার্ব আছে, এর মধ্যে সাবজেক্ট আছে। ওকে, পরের অংশ বললাম যে তাহলে কেউ ভার্বালে ভালো করতে পারবে না। আমি যদি এটুকু শুধু বলি যে ভার্বালে কেউ ভালো করতে পারবে না, এটা কিন্তু একটা সেন্টেন্স এবং মিনিং ক্রিয়েট করতেছে যে ভার্বালে কেউ ভালো করতে পারবে না। কিন্তু প্রথম অংশটা যে আমি যদি গ্রামারের ক্লাসটা না নিই তাহলে ভার্বালে কেউ ভালো করতে পারবে না, তাহলে এই যে দুইটা অংশ, এই দুইটা অংশকে আমি ভাগ করলে পাবো হচ্ছে প্রথম অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর পরেরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আপনারা যে কোনো কিছুতে, সেটা স্পিকিং হোক, রাইটিং হোক, রিডিং এ হোক, যদি এই সম্পর্কে ভালো আইডিয়া না থাকে এবং রাইটিং এ যদি খুব সুন্দর, আমি এর আগে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট ক্লাসে দেখিয়েছি যে কিভাবে লিখতে হয়, সেখানেও যদি আপনি ঠিকঠাক মতো না লিখেন, এই ব্যাপারগুলো কমপ্লেক্স সেন্টেন্স বানাতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন না। একই সাথে স্পিকিং এর সময় শুধুমাত্র যদি আপনি চপিং ওয়ার্ডস বা চপিং সেন্টেন্স বলেন, তাহলে কিন্তু ভালো মার্ক ক্যারি করতে পারবেন না, ঠিক আছে? সো আমাদের এটা শিখতেই হবে, আমাদের কোনো না শিখে থাকার উপায় নেই। ওকে, সো আমরা দেখি পাংচুয়েশন গুলো সম্পর্কে দেখি যে সাধারণত পাংচুয়েশন গুলো কোথায় কিভাবে ইউজ হয়, জাস্ট আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা ক্লাসগুলো করে আবার করে নোট নেওয়ার চেষ্টা করবেন। কমা, use a comma to join two independent clauses and a coordinating conjunctions. Sorry. For example, আমি লিখেছি যে road construction can be convenient but it is necessary, এখানে কমা দিয়ে তারপরে কি কোঅর্ডিনেটেড কনজাংশন দিয়ে সেন্টেন্সটাকে লেখা হয়েছে, তাই না? তাহলে কমা কখন ইউজ করা হয়? এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে কমা, তারপরে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটিং ক্লজ গুলো কি কি, কে বলতে পারবে কোঅর্ডিনেটিং ক্লজ কি? কোঅর্ডিনেটিং কনজাংশন হবে এটা, সরি just a minute.
কে বলতে পারবে কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কে বলবে? কারো আইডিয়া? কারো কোনো আইডিয়া? ক্লাসে রেসপন্ড করতে হবে। প্রীতম সাহা, প্লিজ টেল মি। দুটো ক্লজকে কোঅর্ডিনেট করার জন্য যে কনজাংশনটা ইউজ করা হয় সেটাই কি কোঅর্ডিনেটিং কনজাংশন? এটা তো বই, তুমি যেটা করলো, আমরা মানে ছোটবেলায় কি করতাম, ধরো একটা সংজ্ঞা জিজ্ঞেস করছে বিজ্ঞান ক্লাসে, আমি ওইটাকে ভেঙে বলতাম যে এইটা হচ্ছে এই, তুমি ওইভাবে সংজ্ঞা বললা, ঠিক আছে? আমার ছোটবেলার কথা মনে হয়ে গেল যে কোঅর্ডিনেট করতেছে, ব্যাপারটা বুঝায় বলো। তুমি ঠিকই বলছো, বুঝায় বলো, পারবা তুমি, আমি জানি। যেমন হচ্ছে যেটা আপনি বললেন যে কিছুক্ষণ আগে যে ডিপেন্ডেন্ট এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তো এই যে ইন্ডিপেন্ডেন্ট দুইটা ক্লজকে একটার সাথে আরেকটাকে কোঅর্ডিনেট করার জন্য আমি যে কনজাংশনটা ইউজ করছি সেটাই হচ্ছে বেসিক্যালি কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, যেমন এখানে এন্ড বার এখানে বোঝার এগুলো। ব্যাপার আছে, এইভাবে এত জেনারেলাইজ করে বললে হবে না। হ্যাঁ, আমি বলি, শেখার চেষ্টা করো। সেটা হচ্ছে a coordinating conjunction is a word that joins two elements of equal grammatical rank and syntactic importance. এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? ডেফিনেটলি যে কোনো কনজাংশনই তো কি করতেছে, যে কোনো কনজাংশনে কি করতেছে, জোড়া লাগাচ্ছে, তাই না? কেন তাহলে আমরা এটাকে আবার আলাদা করে কোঅর্ডিনেটিং কনজাংশন বলতেছি? কোঅর্ডিনেটিং কনজাংশন তখন আমরা ইউজ করতে পারবো যখন একই গ্রামাটিক্যাল র্যাঙ্ক এবং সিনট্যাকটিক ইম্পর্টেন্সের দুইটা পার্টকে আমরা জয়েন করব। তখন দ্যাট মিন্স হয় দুইটা ভার্ব, অথবা দুইটা নাউন, অথবা দুইটা অ্যাডজেক্টিভস, অথবা দুইটা ফ্রেজেস, অথবা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন জয়েন করব তখন তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলবো। আমি ক্লিয়ার? প্রীতম, ক্লিয়ারলি বুঝতে পারছি? জি, বুঝতে পেরেছি। বলো এবার কি? যে এটা হচ্ছে যে সেম গ্রামাটিক্যাল রেঞ্জের যে পার্ট অফ স্পিচ আছে সেই দুইটাকে হচ্ছে কোরিলেট করবে, আইদার দুইটা ভার্ব, দুইটা নাউন, হ্যাঁ, এই দুইটা এগুলোকে হচ্ছে আমি যখন অথবা নাকি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুইটাকে যখন নাকি আমি একটা কনজাংশন দিয়ে যখন নাকি আমি কোঅর্ডিনেট করব, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এগুলোকে যখন আমি কোঅর্ডিনেট করব যে কনজাংশন গুলো দিয়ে, সেটাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। নাউন প্লাস নাউন আমি যদি বলি, ঠিক আছে, এখানে আমি লিখলাম যে ধরো তোমার আর আমার নাম লিখলাম, মনে করো আকরাম এন্ড প্রীতম, ঠিক আছে? আমি যদি ভার্ব প্লাস ভার্ব লিখি, কে কে বলবে একটা উদাহরণ, ভার্ব প্লাস ভার্বের উদাহরণ? এনিওয়ান? ইটিং এন্ড স্লিপিং। ওকে, ইটিং এন্ড কুকিং। আমাদের কিন্তু প্যারালালিজম সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে আমি যদি আইএনজি যুক্ত করি, এখানে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। ইট এন্ড কুক হইতে পারে, ইটিং এন্ড কুকিং হইতে পারে, ঠিক আছে? ওকে, ইটেন এন্ড কুকড হইতে পারে, এরকম হবে। সো নাউন প্লাস নাউন, ভার্ব প্লাস ভার্ব, অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এরকম যদি হয় তখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন কারা, একটা খুব সুন্দর সূত্র শিখাই দিয়ে আমি আজকে, আর জীবনেও ভুল হবে না, ফ্যান বয়েজ। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার উপায়, ফ্যান বয়েজ। ফ্যান মানে ফর, এ মানে অ্যান্ড, এন মানে নর, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, এস মানে সো। সো এই সাতটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, এই সাতটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটাকে সংক্ষেপে বলে ফ্যান বয়েজ। অ্যাক্রোনিমস, একটা অ্যাক্রোনিমস দেখালাম, সেটা নাম হচ্ছে ফ্যান বয়েজ। খুব সহজে মনে রাখে, ফ্যান বয়েজ। ওয়ে দ্য ফ্যান বয়েজ অফ আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার ভক্ত, এই জন্য বললাম আর কি। হারুক জিতুক যাই হোক, আমি আর্জেন্টিনার ভক্ত, কোনো সমস্যা নেই। আর যদি 100 বছর কাপ না পাই, তাও আর্জেন্টিনার সমর্থক থাকবো, এই জন্য আমি হচ্ছে ফ্যান বয়েজ বললাম। হ্যাঁ,
So fanboys কি? F for A for and, N for nor, B for but, O for or, Y for yet, and S for so. সেই সাতটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস। ওকে, আইডিয়া থাকতে হবে, আইডিয়া না থাকলে হবে না। আচ্ছা, কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে থেকে তারপর শিখতে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। ওকে, সো আমি এটা মুছে দিলাম। এরপর হচ্ছে সাব অর্ডিনেটিং, সাব তারপর অর্ডিনেটিং কনজাংশনস। ওকে, সো সাব অর্ডিনেটিং কনজাংশনস কি? কেউ কি আইডিয়া আছে কোনো? কোন আইডিয়া আছে? আবারও প্রীতম, খুব সুন্দর, বলো প্রীতম। সাবঅর্ডিনেট ক্লজ বলতে যেটা আমরা বুঝি যে যখন একটা ক্লজ, সরি, সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে আমরা যেটা বুঝি যে একটা ক্লজ যখন আরেকটা ক্লজের আন্ডারে, বা যখন নাকি একটা ক্লজ যখন আরেকটা ক্লজের উপরে যখন রিলাই করে, তখন হচ্ছে আমরা সেটাকে যে কনজাংশন দিয়ে আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে, যেমন একটা ভার্ব যেটা বলতেছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ এর কথা বলতেছে। সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ সেম থিং। ওকে, তুমি বলতেছো ডিপেন্ডেন্ট ক্লজ এর কথা। ডিপেন্ডেন্ট ক্লজ এর আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। ওকে, মানে যখন একটা ক্লজ আরেকটার উপর ডিপেন্ড করবে, যেমন হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে, এটা ঠিক আছে। কিন্তু আমি জানতে চাচ্ছি যে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনস কাকে বলি? হোয়াট ইজ সাবঅর্ডিনেটিং কনজাংশনস? ওকে, আমি বলে দিই, সেটা হচ্ছে খুবই সহজ। যখন একটা ক্লজ, সরি, যখন একটা কনজাংশন একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করবে, তখন সেটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। ওকে, সো এখানে কি হতে পারে? বাট হইতে পারে, এন্ড হইতে পারে, তাই না? ওকে, সো এটার সংজ্ঞা হচ্ছে যে কনজাংশন গুলা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া লাগাবে, সেটাকে বলা হবে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। ওকে, আচ্ছা, এবার একটা নাম আমরা দেখে যাই ব্যাপারগুলা। ইউজ এ কমা আফটার ইন্ট্রোডাক্টরি ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ এই সম্পর্কে আপনারা একটু পড়ে নেবেন যে হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। আমি একটু কাজ দিয়ে দিলাম। ওকে, তাহলে সাধারণত আমরা একটা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ এর পরে কমা বসাই। যেমন টু গেট আ গুড গ্রেড, কমা ইউ মাস্ট কমপ্লিট অল ইউর অ্যাসাইনমেন্টস। ওকে, আমি বলি আপনি যদি ভার্বালে ভালো করতে চান তাহলে এই গ্রামারের সমস্ত ক্লাসগুলো আপনাকে দেখতে হবে। তাহলে প্রথম অংশ কি ছিল? যদি আপনি ভার্বালে ভালো করতে চান, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তাহলে এরপরে কি বসবে? কমা বসবে। এটা আমরা জানি। নাম্বার 3, ইউজ এ কমা টু সেপারেট এলিমেন্টস ইন আ সিরিজ। একই রকম সিরিজে যদি কথা বলি তাহলে তার মধ্যে কমা বসে। অন আওয়ার ভ্যাকেশন লিসা ভিজিটেড গ্রিস, স্পেন এন্ড ইটালি। সো দেখেন, গ্রিস, স্পেন এন্ড ইটালি সবই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, তো বা কান্ট্রি ভিজিট করছে, তো এগুলোর মধ্যে কমা বসে। লাস্টের তার আগে এন্ড বলবে। এটা মনে রাখবেন যে কমা তারপরে এন্ড। হ্যাঁ, আমরা কিন্তু এখানে শুধু এন্ড বসে। আমাদের যে ভুলটা আমরা করি, লিখি যে গ্রিস, স্পেন এন্ড ইটালি, এখানে কমাটা কিন্তু দিই না। ম্যাক্সিমাম আমরা কমাটা দিই না, কিন্তু কমা দিয়ে তারপর এন্ড দিতে হবে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ম্যাক্সিমাম আমরা যেটা করি, আমাদের দেশে যেটা আমরা শিখেছি যে গ্রিস, স্পেন এন্ড ইটালি, কিন্তু গ্রিস, স্পেন, গ্রিস কমা স্পেন কমা এন্ড ইটালি, রাইট? তারপরে ইউজ এ কমা টু সেপারেট নন এসেনশিয়াল এলিমেন্ট। নন এসেনশিয়াল এলিমেন্ট কে আলাদা করতে, অথবা আমি আর একটা বলি, সেটা হচ্ছে অ্যাডিশনাল কোন ইনফরমেশন দিতে আমরা কমা ইউজ করি। হ্যাঁ,
লিখলাম যে মাই ব্রাদার is a good artist. মাই ব্রাদার ইজ এ গুড আর্টিস্ট, এটা আমার হচ্ছে ইনফরমেশন, কিন্তু আমি এর মধ্যে আরো একটা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে চাই। হ্যাঁ, ধরেন লিখলাম যে হু ইজ আ গ্রাজুয়েট ফ্রম একটা ইউনিভার্সিটির নাম লিখলাম, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাডিশনাল, এটা কোনো কাজে দিবে না। হ্যাঁ, এটা কোনো কাজে দিবে না, সো এটা আমার দরকার নেই। ওকে, সো যে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করার জন্য অথবা কোনো নন এসেনশিয়াল এলিমেন্টকে যদি আমরা সেপারেট করতে চাই তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? কমা ইউজ করতে হবে। ওকে, তারপর ইউজ আ কমা বিটুইন কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস, এটা আমরা দেখে নিব, এগুলা খুব ইম্পর্টেন্ট না। দেন সেমিকোলন use a semicolon to join independent clauses when the second clause restate the first or when the clause are of equal emphasis. এর আগে আমি বলেছি যে সেমিকোলন কখন ইউজ করা হয়, যে যখন প্রথম অংশকে বা প্রথম ক্লজকে পরের অংশটা রিস্টেট করবে অথবা এক্সপ্লেন করবে ফার্দার, তখন আমরা সেমিকোলন ইউজ করি। ওকে, then use a semicolon to join two independent clauses when the second clause begins with a conjunctive verb. So যেমন however অথবা therefore অথবা moreover, এগুলা দিয়ে যখন শুরু হবে তখন আমরা সেমিকোলন ইউজ করি। যেমন আমরা এখানে দেখি যে টেরোরিজম ইন দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ বিকাম রিসেন্ট কনসার্ন, semicolon, in fact the concern of American safety had led to an awareness of global terrorism. Then colon কখন ইউজ করি? colon আমরা ঠিক একই রকম দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যাড করার জন্য আমরা colon ইউজ করি, ওই একই রকম এমফাসাইজ এবং রিস্টেট করবে। ওকে, দেন প্যারেনথেসিস এবং ড্যাশ, এটা আমরা যে স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন, এই স্ক্রিনশটটা নিলেই আপনারা দেখে নিতে পারবেন। এটা এখান থেকে আলোচনা করার আসলে তেমন কিছু নাই, ঠিক আছে? প্যারেনথেসিস সাধারণত বা ব্র্যাকেট ইউজ করা হয় যে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে অথবা কোনো এমফাসাইজ করতে, কোনো ইনফরমেশন যদি আমরা দিই তখন আমরা প্যারেনথেসিস অথবা ব্র্যাকেট ইউজ করি। ওকে, ড্যাশ কখন ইউজ করি? ড্যাশ আর ইউজ টু সেট অফ অর এমফাসাইজ দ্য content enclosed within dashes or the content that follows a dash. যখন আমরা কোনো কিছুকে এমফাসিস দেওয়ার জন্য আরেকটু লিখতে চাই তখন আমরা ড্যাশ ইউজ করি। ফর এক্সাম্পল, perhaps one reason why the term has been so problematic, এখানে একটা ড্যাশ চিহ্ন দিলাম, so resistant to definition and yet so transitory those definitions ... so আমরা ড্যাশ কখন ইউজ করব? যখন হচ্ছে আমরা কোনো কিছুকে আরেকটু এমফাসাইজ করতে যাচ্ছি। ওকে, এরপরে লাস্টের অংশে আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে সেন্টেন্সের পাংচুয়েশনের প্যাটার্নটা কি। প্যাটার্নটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারি, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে পারি, আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে ইউজ করতে পারি, তারপরে কম্পাউন্ড সেন্টেন্স এভাবে ইউজ করা যেতে পারে যে দিস প্যাটার্ন ইজ অ্যান এক্সাম্পল অফ এ কম্পাউন্ড সেন্টেন্স উইথ সেমিকোলন। এখানে ডক্টরস আর কনসার্নড অ্যাবাউট দ্য রেজিং ডেথ রেট ফ্রম করোনা ভাইরাস, সেমিকোলন, they are unsure of its cause. ওকে, এটা কিন্তু হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, নট কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এগুলো আপনারা দেখে নেবেন, আপনার মতো কিছু নাই, এই জন্য আমি আলোচনা করি। লাস্টের অংশ হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি প্র্যাকটিসটা দিয়ে দিব, যে এই ধরনের জিনিসগুলো আজকে শিখলাম আমরা, সিমিলারিটি, কোশ্চেন, স্টেম, প্রবলেম সেট, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা সলভ করবেন। এখানে 10টা কোশ্চেন আছে, আমি যার যার গ্রুপে এটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই 10টা সলভ করার চেষ্টা করবেন। এবং ডেফিনেটলি শুধু সলভ করলে হবে না, সেখানে এই যে সিমিলার ডিরেকশন অথবা ওয়ানের ডিরেকশন ওয়ার্ডগুলো কি এবং ক্লুটা কিভাবে খুঁজে পাইছেন সেটাও আমাকে বলতে হবে, শুধু অ্যান্সার আমার কাছে কাম্য না, ঠিক আছে? সেইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা শিখতে পারবো। হ্যাঁ, তো আজকে প্রথম ক্লাস ছিল গ্রামারের এবং গ্রামারের ভোকাবুলারি ক্লাস তো আমরা অলরেডি করেছি। এখন আমি সবার কাছ থেকে জাস্ট, যেহেতু ফার্স্ট ক্লাস, আমার একটু নিজে জানতে ইচ্ছা হচ্ছে যে ক্লাসটা কেমন লেগেছে, যদি একটু বলতেন। আর মোস্ট ইন্টারেস্টিংলি ক্লাসে স্টুডেন্ট ছিল 40 জন, কমতে কমতে এখন 25-এ চলে এসেছে, 26-এ।
বোধহয় যে দেখছে যে আসল পার্ট হয়ে গেছে, এখন লিভ নিয়ে। এটা খুবই খারাপ, আনইউজুয়াল। এখন অনেকে লিভ নিচ্ছে, আমি দেখতেছি কেন। ওকে পার্থ ভাই, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে হাউ ওয়াজ দ্য ক্লাস, আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, ভালো ভাই। আমার কাছে ভালো লাগছে। মানে সিকোয়েন্সটা ভালো লাগছে এবং ওয়ে অফ টিচিং গুড। ওকে, ঠিক আছে। এনিওয়ান, কেউ কি একটু তার মতামত দিতে চায়? আমি তো কমেন্ট দেখতেছি, দ্যাটস ভেরি গুড, সবাই ভালোই বলবে। তো আমি আসলে একটু শুনতে যাচ্ছি। হ্যালো। ইয়া, শাইলা আপু। ক্লাসটা খুবই ভালো ছিল অ্যান্ড মানে অনেক বেশি কাইন্ড অফ ইনফরমেটিভ ছিল, যেটা অনেক কিছু হয়তো মনে নাই অথবা প্র্যাকটিস করে যাচ্ছি বাট বেসিকটা হয়তো ভুলে গেছি। তো দেখেও অনেক কিছু মনে পড়ছে, অনেক কিছু নতুন শিখছি। অ্যান্ড আরেকটা যেটা হয়েছে যে সেন্টেন্স ব্রেকডাউন গুলো করতে একটু ডিফিকাল্ট হচ্ছিল, ওটা ইজি হয়ে গেছে। আই গেস প্র্যাকটিস করলে বোঝা যাবে, বাট মানে ওই সেন্টেন্স ব্রেকডাউন অথবা কোয়েশ্চেন ব্রেকডাউনটা ইজিয়ার হয়ে গেছে মনে হচ্ছে এখন। হ্যাঁ, এটা তো জাস্ট একটা টাইপ দেখলাম, কিন্তু আই বিলিভ যে যখন আমরা প্রত্যেকটা দেখে ফেলবো তখন আরো বেশি ইজিয়ার লাগবে আমাদের কাছে। সেটা আমি চেষ্টা করতেছি, যাতে আসলে আমাদের ভার্বালের প্রবলেম করে মানুষ মাথা নষ্ট করে ফেলে, কিন্তু ভার্বালের প্রবলেমটা যে কেন হচ্ছে সেটা আসলে কেউ ইন্ডিকেট করার চেষ্টা করে। সবাই বলবে তোমরা অনেক বেশি আর্টিকেল পড়ো, আহ অনেক অনেক ইটিএস প্রবলেম সলভ করো, সবই ঠিক আছে, আমি কোনোর সাথে অপোজ করি, সব ঠিক আছে, কিন্তু আমরা যদি মেকানিজম না বুঝি, হাউ দ্য থিংস প্লেস দেয়ার রোল, এটা যদি না বুঝি তাহলে আসলে বোঝা টাফ। কেউ অ্যাড করতে চায়? জাহিদ হাসান ভাই, আপনি শিক্ষক তো, এই জন্য আপনাকে বারবার জিজ্ঞেস করে আর কি। হ্যালো। হ্যাঁ, জাহিদ হাসান ভাই, প্লিজ টেল মি। হ্যালো, ইয়েস। শুনতে পাচ্ছেন? ইয়েস। আচ্ছা, ক্লাসটা খুব মনে হয়েছে আমার কাছে। স্পেসিফিক বলতে জাহিদ হাসান ভাই, আপনি ক্লিয়ার শোনা যাচ্ছে না, আপনাকে বোধহয় নেটওয়ার্কের মানে ভেঙ্গে ভেঙ্গে যে বোঝানোর যে বিষয়টা, এই বিষয়টা খুব চমৎকার লেগেছে। কারণ আমার কাছে সবচেয়ে বেশি মানে আমি খুব স্পেসিফিক ছিল আর কি, ভেঙে ভেঙে ধরে সার্ভে করছিলাম, এটা আমাদেরকে হেল্প করবে খুব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কেউ কোনো কিছু বলবে? উজ্জ্বল ভাই, হাউ ইজ দ্য ক্লাস? আপনি তো একজন শিক্ষক। না, অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাসটা খুব ইন্টারেস্টিং ছিল। প্লাস মানে এইসব বিষয় আসলে এইভাবে করা যায় এটা হয়তো ওইভাবে চিন্তা করি নাই। হয়তো এই জিনিসটাকে সবসময় জটিল ভাবে চিন্তা করতাম, বাট যেসব টেকনিক্স এবং বিষয়গুলো শেয়ার করা হলো, তো মানে অন্যভাবে আর কি চিন্তা করার সুযোগ আমার আমার কাছে মনে হচ্ছে যে হলো আর কি আমাদের সবার। এটা খুব আমি ভালো ক্লাস। উজ্জ্বল ভাই, আমি এটা চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি বললাম তো নিজের ক্লাস নিয়েও ভালো লাগছে, কারণ আমি যে কাউকে, আমি তো বুঝি যে কখন আমি দিতে পারতেছি। হ্যাঁ, তো আসলে যখন সঠিক কোনো ইনফরমেশন অথবা খুব ইফেক্টিভ সিগনিফিক্যান্ট কোনো ক্লাস নেওয়া যায়, তখন নিজের মনের কাছে ভালো লাগে। তো আমি যখন কাজ শুরু করছি তখন মনে হচ্ছে না, ইট উইল বি ভেরি সিগনিফিক্যান্ট ফর অল। সাকিব, বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া ক্লাস খুবই ভালো লাগছে, নতুন অনেক কিছুই ভাই শিখেছি। আরেকটা ভাই প্রশ্ন ছিল ভাইয়া, পরীক্ষা যে ভাই নেওয়ার কথা ছিল ওটা কি ভাই হয়ে গেছে 10টার আগেই? পরীক্ষাটা হয় নাই আজকে, ঠিক আছে, আজকে বড় ক্লাস নিচ্ছি তো, আজকে পরীক্ষা হয় না, আচ্ছা আচ্ছা, আমি নিব। ঠিক আছে ঠিক আছে। ক্লাসের মানে প্ল্যানটা ছিল একটু বড়, কারণ এখন দেখতেছি প্রায় 1.5 ঘন্টা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার এখানে ঠিক আছে। অলমোস্ট 1:30-2টা আমি বাজে। ভাই ভাবতেছিলাম ওই না না যে না, 8টার সময় বলছিলেন ভাই, ওটা কি 8টায় হয়ে গেছে কিনা? 8টায় না, ক্লাসগুলো আমাদের এই শনি রবিবারের ক্লাসটা 10টাতে হবে। হ্যাঁ, আমি একটু চেঞ্জ করেছি সময়টা, 8টায় নেওয়া সম্ভব না আর কি। ঠিক আছে।
ওকে, আসমা হুসাইন, আপনি একজন টিচার, আপনি যদি কিছু ইনপুট দিতে চান। সবাই ইউনিভার্সিটির এখানে যারা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার। না ভাইয়া, ইনপুট দেওয়ার মধ্যে কিছু নেই। আমি ভেবেছিলাম আপনি তো বেসিক গ্রামার শেখাবেন, কিন্তু দেখলাম যে না, আপনি শুধুমাত্র ট্রিক্স গুলো আর কি আমাদের কোশ্চেন সলভ করতে গেলে লাগবে বা আমরা প্রবলেম ফেস করতে পারি সেগুলোর পরে বেশি ফোকাস করছেন, যেটা আসলে আমাদের জন্য খুব ইউজফুল। খুব ভালো লাগছে ভাইয়া। না, আমি তো বেসিক গ্রামারের ক্লাস নিতে পারি। আমি তো লাস্টে যে ধরেন ওই যে 10 মিনিটে যেটা বললাম ওইটা বেসিক গ্রামারের ক্লাস। হ্যাঁ, আমার কাছে মনে হয় না যে বেসিক গ্রামারের ক্লাস ওইভাবে শেখানোর কিছু আছে, যে টেন্স না, কাকে আসলে বলে, শেখানোর কিছু নেই। হ্যাঁ টেন্স কাকে বলে বা পার্টস অফ স্পিচ কাকে বলে। হ্যাঁ, উই ক্যান রিভিউ, আমরা 5-10 মিনিটে রিভিউ দিতে পারি। যেমন আমরা লাস্টে যে ওই যে কোলন সেমিকোলন বা যে ব্যাপারগুলা, পাংচুয়েশনের যে ব্যাপারগুলো রিভিউ করলাম, এটা আমরা রিভিউ করলাম 5-7 মিনিট বা 10 মিনিটে, ওইটাই যথেষ্ট। কিন্তু আসলে কন্টেক্সচুয়ালি সেটা কিভাবে ইউজ হচ্ছে আমার এক্সামে, কাজে লাগবে কিভাবে, এটা বুঝতে পারা বা জানতে পারা খুব বেশি দরকার ছিল বলে আমার কাছে মনে হয়েছে, এবং আমি এটা দোয়া করে যেন কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, আজকে ক্লাসটার জন্য অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ক্লাসে কেউ আজকে এমন আছে যে একদম নতুন ক্লাস করছে? নতুন যারা আসছে তারা বোধহয় লিভ নিয়ে নিচ্ছে আর কি। কেউ কি আছে একদম নতুন আজকেই ক্লাস করছে? নিশাদ আহমেদ নামে একজনকে দেখতে পাচ্ছি আমি, বোধহয় নিউ ইয়ার। জি ভাই, আমি আজকে আপনার ফার্স্ট ক্লাস করলাম, তো ফার্স্ট ক্লাস হিসেবে খুবই ভালো লেগেছে আর কি আপনার ট্রিক্স গুলো। তো আশা করছি পরবর্তী ক্লাসগুলো তো থাকবে, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আর কেউ নতুন আছে একদম নতুন? যারা ছিল আমি দেখছি লিভ নিয়ে নিচ্ছে, মানে ক্লাস শেষ যাবো গা, খুব খারাপ ব্যাপার। শিক্ষককে মিনিমাম রেসপেক্ট করা উচিত। আর কেউ আছে নতুন একদম? নাই বোধহয়, তারা যারা ছিল তারা সবাই লিভ নিয়ে নিছে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। সবার কথা শুনলাম, আমার ইন্সপিরেশন কাজ করলো আর কি। যদিও আসলে মানুষের ইন্সপিরেশনে আমি কাজ করি, নিজের ইন্সপিরেশনে কাজ করার চেষ্টা করি, কারণ আমার টার্গেট হচ্ছে আমার স্টুডেন্টকে কিছু দিতে হবে, যাতে আমার কাছে আসছে সে আমার কাছ থেকে সিগনিফিকেন্ট কিছু পায়। ওকে, সে যাতে বেনিফিটেড হয় আমার কাছ থেকে, এটা আমার চাওয়া, আর বেশি কিছু চাওয়া নাই। কারণ দিন শেষে সবার ব্যাপারটাই যদি একই রকম হয়, যে কিছু শিখলাম না, অ্যাটলিস্ট যেন এটা বলতে পারি না আমি স্টালিনের কাছে গিয়ে কিছু শিখেছি, সেটা আমি চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন যেন এটা কন্টিনিউ করতে পারি, এবং আপনাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে একই সময় ইনশাল্লাহ, নতুন টপিকস, নতুন টেকনিক নিয়ে। ওকে, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ।